Assalamualaikum. Welcome to BNIS Homeschool program arranged by Bonustri National Ideal School. I am here. I am Rehana Firdaus, assistant teacher, English. Dear students, how are you? I think all are very fine. Now I am here to take a class of class 7 English first paper. Today the topic is Unit 9, Lesson 2. Before starting the class, dear students, let's see some informations. Dear students, notice it. Today the class is class 7 English first paper. I am Rehana Firdaus. The name is here. Class number 9, no SW today. Facebook ID is given, mobile number and date. Let's start the class, dear students. Class 7 English. The topic is Unit 9. প্রিয় শিক্ষার্থীরা, বইটা একটু খেয়াল করো। Today, এটা lesson 2, Bangabandhu's response to natural calamity. This is Unit 9. Listen, Unit 9. Now we are going to start the class. Bangabandhu's response to natural calamities. প্রিয় শিক্ষার্থীরা, তুমি সবাই দেখছো, ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। Lesson 2, বঙ্গবন্ধু's response to natural calamities. তার মানে কি? তার মানে হচ্ছে বঙ্গবন্ধুর কি প্রতিক্রিয়া ছিল, কি সাড়া ছিল ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক দুর্যোগের প্রতি। আসলে আমাদের দেশে প্রতিনিয়ত প্রতি বছরই বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হানা দেয়। তো বঙ্গবন্ধুর সময়ও একটি প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ একটি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছিল আমাদের দেশ ওনার শাসনকালে। তখন তিনি কি রেসপন্স করেছিলেন, কি সাড়া দিয়েছিলেন, সেই সম্পর্কে আজকে আমরা এই ক্লাসটি পড়ব। এখানে একটা ছোট পিকচার দেওয়া আছে, ইমাজিন করতে পারছো, মনে চিন্তা করতে পারছো যে এটা কি, এটা কিসের ছবি, কিসের মতো দেখা যাচ্ছে। আমরা যখন গল্পটি পড়বো, প্যাসেজটি পড়ে আমরা এই চিন্তাগুলো আমাদের আরও চিন্তাগুলো বুঝতে পারবো যে আমরা কি পড়ছি, এইগুলো কি, কিসের ছবি। Look at the picture. তার আগে কিওয়ার্ডসগুলো একটু দেখে নিই। ক্লাইমেট অর্থ কি? জলবায়ু। ওয়েদার আবহাওয়া। এক্সট্রিম চরম। সার্ভাইভাল বেঁচে থাকা। ধ্বংস এটাও ধ্বংস করা। ইনাডিকুয়েট অপর্যাপ্ত। সার্ভাইভার্স যারা টিকে থাকে। আর রেভেন্স এটাও ছাড়খাড় বা ধ্বংস। এখানে বারবার ধ্বংসযজ্ঞের কথা বলা হয়েছে, কারণ ভালো হয় না, মানুষ ধ্বংস হয়, ছাড়খাড় হয়, বিপর্যস্ত হয়, মানুষ ভিকটিম হয়, কোনোভাবে টিকে থাকে, সেটাকে আমরা সার্ভাইভার্স বলি, যারা টিকে থাকে। ঠিক আছে, এখানে এই জন্য ধ্বংসাত্মক নাউন প্রোনাউনে এখানে নাউন শব্দগুলোই বেশি আছে, বা এই শব্দগুলো বেশি আছে। আচ্ছা, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। প্রিয় শিক্ষার্থীরা, পিকচারটা দেখে আমরা এই আগে প্রশ্নগুলো মাথার মধ্যে নিয়ে আসি। আগে কিছুটা চিন্তা যখন আমরা করব, তারপরে প্যাসেজটি পড়লে আমাদের সেটা আমরা মেলাতে পারবো। কি আমরা প্রথমে কি চিন্তা করব? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? কি দেখছো এই ছবিতে? হোয়াই ডাজ ইট হ্যাপেন? এটা কেন হয়? What measures can we take to get rid of this kind of a situation? এই সিচুয়েশনটা মুক্তি পেতে আমরা কি করতে পারি? What are some of the natural calamities that affect Bangladesh? বাংলাদেশে কি প্রাকৃতিক দুর্যোগ আছে? এটাকে মনে হচ্ছে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। কিসের ছবি মনে হচ্ছে? একটা টর্নেডোর মতো, না? আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরতে দাও। এই প্রশ্নগুলো যখন আমরা চিন্তা করব, তখনই আমরা প্যাসেজটি পড়বো, আস্তে আস্তে আমরা এই চিন্তাগুলো আমাদের একদম পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আমরা বি নাম্বার অ্যাক্টিভিটিসটা পড়ব। খেয়াল করো শিক্ষার্থীরা, বি নাম্বার অ্যাক্টিভিটিসে কি আছে? রিড দ্য text silently, then go to section C and match the words in column A with their meanings in column B. Next আমরা B অ্যাক্টিভিটিসটা পড়ে তারপর আমরা C নাম্বার অ্যাক্টিভিটিসে যাব এবং সেখানে গিয়ে আমরা মেলাবো, কিছু ম্যাচিং থাকবে, কারণ এটা B অ্যাক্টিভিটিস না পড়লে সেটা করা যাবে না। তাই আমরা B অ্যাক্টিভিটিসটা মনোযোগ দিয়ে পড়ব। আচ্ছা, one of the major effects of climate change is extreme degradation of weather. আচ্ছা,
প্রধান অনেক বড় বড় যে ইফেক্টগুলো হয় কেন জলবায়ু পরিবর্তন আমরা জানি যে আমাদের দেশে বা পৃথিবীতে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং তার প্রধান চরম যে ভয়াবহ যে সিচুয়েশনটা হয় ডিগ্রেডেশন অফ ওয়েদার আবহাওয়ার যে অবনতি তার চরম ইফেক্টের মধ্যে একটি হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জের জন্য কি হচ্ছে ক্লাইমেট চেঞ্জই হচ্ছে তার প্রধান কারণ মেজর এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ তার মানে জলবায়ু পরিবর্তনের প্রধান একটা যে বিপর্যয় আমরা দেখি সেটা কি যে আবহাওয়ার অবনতি বা আবহাওয়ার বিপর্যয় সামটাইমস ডিভাস্টেটিং টর্নেডোস অ্যান্ড সাইক্লোনস ডিস্ট্রয় দ্য এরিয়াস দে ভিজিট ফ্রিজ গেট ফলেন দে ভিজিট আচ্ছা মাঝে মাঝে এই ডিভাস্টেটিং টর্নেডো তার মানে ধ্বংসাত্মক যে টর্নেডো এবং সাইক্লোন ঘূর্ণিঝড়ের সাইক্লোন বা ঘূর্ণিঝড় যেটা আমরা ডিভাস্টেটিং বলি সেটা ধ্বংসাত্মক বলি কারণ এগুলো ধ্বংস করে দেয় যেদিকে যাবে সেদিকে কি করে কোনো কিছু সৃষ্টি করে না একদম ধ্বংস করে দেয় সেটা কি করে ডিস্ট্রয় দ্য এরিয়াস বিভিন্ন এলাকা যেখানেই হানা দেয় সেখানেই এলাকার একদম ডিস্ট্রয় করে দেয় ধ্বংস করে দেয় ট্রিজ গেট ফলেন ডাউন গাছ পড়ে যায় বিভিন্ন যে বড় বড় গাছ উপড়ে ফেলে হাউসেস আর ড্যামেজড ঘরবাড়ি উচ্ছেদ করে ফেলে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা ঘরবাড়িগুলো উড়ে চলে যায় পিপল অ্যান্ড আদার অ্যানিমালস আর কিলড মানুষ এবং বিভিন্ন প্রাণীরা মারা যায় অ্যান্ড ক্রপস আর ড্যামেজড এবং শস্যের খুবই ক্ষতি হয় শস্য ধান ক্ষেত গম ক্ষেত বিভিন্ন ক্ষেত জাতীয় বিভিন্ন শস্য এগুলো কি হয়ে যায় এগুলো সব বিলীন হয়ে যায় এগুলো ধ্বংস হয়ে যায় A terrible natural calamity occurred during the lifetime of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে প্রধান বিষয় যেটা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রেসপন্স ওনার শাসনকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনদশায় আমরা তার একটা ভয়াবহ ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে সেটা আমরা পড়ব ইট ওয়াজ দ্য টর্নেডো অফ 1917 এটা ছিল 1970 সালের একটা টর্নেডো তার জীবদ্দশায় এটা তার শাসনকালে মানে তার জীবদ্দশায় এই ভয়াবহ টর্নেডোর তিনি অবজার্ভ করেন দেখতে পারেন অ্যাজ দ্য টর্নেডো অকার্ড ইন অ্যান্ড অ্যারাউন্ড ভোলা দ্য ইনসিডেন্ট ইজ পপুলারলি নোন অ্যাজ ভোলা টর্নেডো এই টর্নেডোকে কি বলা হয় টর্নেডো যেই ভোলা এটা আক্রমণ করেছিল বাংলাদেশের ভোলা ডিস্ট্রিক্টে একদম দক্ষিণের একটা জেলা সেখানে দ্বীপ বলা চলে সেখানেই টর্নেডোটা হানা দেয় এবং সেটাকে ভোলা টর্নেডো বলা হয় ঠিক আছে পপুলারলি নোন এজ ভোলা টর্নেডো এত মানে নামটা এত মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে গিয়েছিল কেন শেখ মুজিবস রেসপন্স টুয়ার্ডস ইট ওয়ার প্রম্পট অ্যান্ড পজিটিভ তখন শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা রাখেন সেটা খুবই তড়িৎ এবং ইতিবাচক ভূমিকা তিনি রাখেন এবং খুব দ্রুত পদক্ষেপ তিনি গ্রহণ করতে চেষ্টা করেন তার যে তিনি রেসপন্স করেন সেটা হ্যাঁ খুব দ্রুত পদক্ষেপ নিতে চেষ্টা করেন ইট ওয়ার প্রম্পট অ্যান্ড পজিটিভ খুব ত্বরান্বিত ছিল প্রম্পট অর্থ ত্বরান্বিত পজিটিভ ইতিবাচক আচ্ছা ইন নভেম্বর 1970 the tornado hit Vola killing around 50,000 people and damaging their houses and other belongings এই নভেম্বরে 1970 সালের নভেম্বরে যে টর্নেডো ভোলায় হানা দেয় সেটা কতজন লোক মারা যায় প্রায় 50,000 লোক সেখানে মারা যায় এবং ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন বাড়িঘর এবং তাদের জিনিসপত্র The response by the Pakistan government was slow and inadequate. তখন গভর্নমেন্ট ছিল কার তখন ছিল পাকিস্তান তো সেটা আমরা বলতে পারি পশ্চিম পাকিস্তান যেটা হয় সেই তাদের শাসনকাল ছিল কিন্তু তাদের রেসপন্স ছিল না ওরকম যে সেটা অপর্যাপ্ত ছিল এবং খুবই স্লো গতি ছিল কিন্তু এত লোকজন মারা গেছে এবং তার ক্ষয়ক্ষতি পূরণের জন্য খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা ছিল কিন্তু সেরকম কোনো রেসপন্স বা সাড়া পাকিস্তান গভর্নমেন্ট থেকে পাওয়া যায়নি পাকিস্তান সরকার থেকে সেটা পাওয়া যায়নি শেখ মুজিব visited the affected areas and was shocked to see the destruction and sufferings of the survivors
কিন্তু শেখ মুজিবুর রহমান যখন সেটা দেখলেন, ভিজিট করলেন, সে এলাকা পরিদর্শন করলেন, তখন তিনি খুব মারাত্মকভাবে কোন এলাকাগুলো যে অ্যাফেক্টেড এরিয়া, যে এলাকায় ভোলা টর্নেডো যেখানে আক্রমণ হয়েছিল সেখানে তিনি যে খুবই শকড হন, খুবই দুঃখিত হন এবং তিনি ওই ভয়াবহতা দেখে এই এত দুর্যোগ, এত ধ্বংস, হ্যাঁ, সাফারিংস অফ দ্য সার্ভাইভার, যারা নাকি টিকে আছে, তাদের কোনো ঘর নাই, বাড়ি নাই, শস্য নাই, তারা খেতে পারছে না, না খেয়ে আছে, তাদের খুবই কষ্ট হচ্ছে। এই সার্ভাইভার অর্থ যারা কোনোভাবে বেঁচে থাকে, এত ধ্বংসের পরেও যারা টিকে থাকে তাদেরকে বলা হয় সার্ভাইভার্স। তাদেরকে দেখে তার আরও কষ্ট লাগছে, যারা বেঁচে আছে তারা ঠিকমতো পানি পাচ্ছে না, তারা খাবার পাচ্ছে না, তারা অসুস্থ হয়ে গেছে, আহত হয়েছে। মেনি প্লেসেস ইন পটুয়াখালী, ভোলা অ্যান্ড নোয়াখালী বিকেম ডিভাস্টেটেড। এবং শুধু তাই নয়, ভোলার কাছাকাছি মেইনি প্লেস বিভিন্ন জায়গা, যেমন পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, হ্যাঁ, এই অঞ্চলগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছিল, ধ্বংস হয়েছিল। তারপর কি হলো, corpses were floating in the river and there was not much initiative from the government that could lessen the sufferings. কি হয়েছিল, মৃতদেহ, এই মৃতদেহগুলো নদীতে ভাসছিল তখন, হ্যাঁ, তখন কিন্তু গভর্নমেন্ট থেকে, সরকার থেকে কোনো পদক্ষেপ, তখন পাকিস্তান সরকার ছিল এবং এই সাফারিং, এই দুর্যোগ ভয়াবহতা কমানোর জন্য তাদের কোনো দ্রুত পদক্ষেপই ছিল না। The people who survived did not have food, clothes, shelter, medicine and drinking water. এবং যারা যে বললাম একটু আগে যে সার্ভাইভার দেখে কষ্ট হয়েছিল কেন, সেটাই বলেছিলাম যে পিপল যারা বেঁচে ছিল তাদের কি ছিল না, তাদের খাবার ছিল না, তাদের আশ্রয় নেই, তাদের তো ঘর বাড়ি নেই, কাপড় চোপড় নেই, তাদের বস্ত্র নেই, মেডিসিন, ওষুধ নেই, খাবার পানি নেই। At that time, Mujib provided relief and other types of support to the suffering people. তখন শেখ মুজিব কী করলেন, যে নিজের উদ্যোগে তিনি এই রিলিফের ব্যবস্থা, রিলিফ হচ্ছে যে ধ্বংসাত্মক বা বন্যা দুর্যোগ লোকজনদের জন্য, যারা টিকে আছে তাদের জন্য এইসব ওষুধপত্র, খাবার, এগুলোর বস্ত্র, অন্ন, বস্ত্র, চিকিৎসা, এগুলো কিছু কিছু করে ব্যবস্থা করা, এগুলোর ব্যবস্থা করাই রিলিফ, এগুলো তিনি সরবরাহ করেছিলেন এই যারা নাকি বিপর্যস্ত লোকদের জন্য, হ্যাঁ, তাদের সাপোর্টের জন্য, তাদের তিনি এইভাবে সহযোগিতা করেছিলেন। He asked the Pakistan government to provide adequate relief to the affected people and to take proper measures for burying the dead. তারপর তিনি বলেছিলেন যে তিনি পাকিস্তান সরকারের কাছে চেয়েছিলেন, যাতে পর্যাপ্ত রিলিফের ব্যবস্থা করা যায়, পর্যাপ্ত রিলিফ, কারণ এতটা পর্যাপ্ত রিলিফ এই দেশে যেহেতু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তিনি এতটা রিলিফের ব্যবস্থা করতে পারছেন না, এর জন্য পাকিস্তান গভর্নমেন্টকে বলেছিলেন যাতে পর্যাপ্ত রিলিফের ব্যবস্থা করে দেয় এবং এই দুর্যোগ এবং যারা মারা গিয়েছে তাদের জন্য সঠিক ব্যবস্থা করার জন্য। কিন্তু কি সারা মিলেছিল না? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা দেখছি যে দ্য স্মল অ্যান্ড বিগ সাইক্লোনস অ্যান্ড আদার ডিজাস্টার্স ইন দ্য 60s মেড মুজিব মাচ অ্যাওয়্যার অফ স্টেপস দ্যাট নিড টু বি টেকেন টু ফেস দ্য ন্যাচারাল ক্যালামিটিস। এই যে কিছু ছোট বড় বিভিন্ন রকমের সাইক্লোন, ঘূর্ণিঝড়, এগুলো আসলে হয়েছে কোন দশকে? এটা হচ্ছে 60s, এটা 60-এর দশকে হয়েছে। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে তখন এটা আরও সচেতন করেছিল যে না, এর জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের কিছু ছোট বড় অনেক সাইক্লোন, ঘূর্ণিঝড়ের সম্মুখীন তিনি হয়েছেন, দেখেছেন তার জীবদ্দশায়, এবং তিনি মনে করেছেন যা আসলে কিছু করা উচিত। When the government of Bangabandhu came to power in 1971, his government drew up a plan regarding how to stand by the people before, during and after the calamities. তারপর তার যখন শাসনকাল শুরু হয় তখন তিনি তার ক্ষমতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গভর্নমেন্ট, তার শাসনকালে 1971 সালে যখন তিনি তার শাসনকাল ছিল, তার ক্ষমতা ছিল, তখন তিনি একটা প্ল্যান করেন, একটা পদক্ষেপ নেন, একটা খসড়া প্ল্যান করেন, পরিকল্পনা করেন কি বিষয়ে? হাউ টু স্ট্যান্ড বাই দ্য পিপল বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার দ্য ক্যালামিটিস। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আগে কি করা উচিত এবং ওই সময় কি করা উচিত এবং তারপরে কি করা উচিত, তার জন্য একটা প্ল্যান বা তিনি একটা পরিকল্পনা, খসড়া পরিকল্পনা তিনি করে রাখেন যাতে করে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। এবং কি আমরা বুঝলাম যে প্রাকৃতিক দুর্যোগের আগে এবং সেই সময়ে এবং তারপরে।
আচ্ছা, টু সেভ অ্যান্ড প্রোভাইড সাপোর্ট টু দ্য পিপল, দ্য নিউলি ফর্ম মুজিব গভর্নমেন্ট সেট আপ এ মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ ইন 1972। তারপর তিনি একটি এই সাপোর্ট, এই দুর্যোগ এই লোকদের এই দুর্যোগ মোকাবেলায় মানুষদের বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য তিনি একটি নতুন সরকার স্থাপন করেন, নতুন মুজিব গভর্নমেন্ট সেট আপ মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ। 1972 সালে তিনি এই জন্য একটি পদক্ষেপ নেন, সেটার নাম হচ্ছে সেট আপ করেন, কি প্রতিষ্ঠা করেন, মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ, এটা তিনি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, থ্রু ভেরিয়াস এফেক্টস দ্য গভর্নমেন্ট ওয়াজ এবল টু কমব্যাট অল দ্য ন্যাচারাল ক্যালামিটিস সাকসেসফুলি। তারপরে বিভিন্ন চেষ্টায় তিনি তার সরকার কি করতে সক্ষম হয়েছিল, এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সফলভাবে সাকসেসফুলি এবং সফলতার সাথে তিনি সেটা মোকাবেলা করতে অনেকটা সফল হয়েছিলেন। কি এটা আসলে এবল টু কমব্যাট মানে প্রাকৃতিক দুর্যোগের সাথে সংগ্রাম করা, লড়াই করা এবং সেটা টিকে থাকা। ঠিক আছে, শেখ মুজিবুর রহমানের, এটা আমরা পড়লাম যে প্যাসেজটা থেকে, যে হোয়াট আর দ্য রেসপন্স টু ন্যাচারাল ক্যালামিটি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কী কী সারা বা তিনি কী কী পদক্ষেপ নিয়েছিলেন এবং কী ধরনের ইতিবাচক ভূমিকা পালন করেছেন সে সম্পর্কে আমরা প্যাসেজটি পড়লাম। প্রিয় শিক্ষার্থীরা, প্যাসেজটি আরও ভালো করে বোঝার জন্য আমরা ওয়ার্ড মিনিংগুলো আরেকবার দেখে নিই। ঠিক আছে, আচ্ছা, ওয়ার্ড মিনিং এই লেসনেরই ওয়ার্ড মিনিং আমরা দেখি একটু। আমরা অর্থগুলো ভালো করে জানা থাকলে প্যাসেজটি পড়তে আরেকটু সুবিধা হবে। এখানে যে প্যাসেজে আমরা যে শব্দগুলো পেয়েছি সেই শব্দের অর্থ এবং তার সিনোনিম এখানে লেখা আছে, আমরা আরেকটু ভালো করে দেখব। এক্সট্রিম চরম, এর সিনোনিম অর্থ সিভিয়ার বা আটমোস্ট। ঠিক আছে, ডিগ্রেডেশন অবনতি, ডিজেনারেসি, টেরিবল ভয়ানক, ড্রেডফুল অথবা ফ্রাইটেনিং বলা যায়, ফ্রাইটেনিং, ড্রেডফুল অথবা ফ্রাইটেনিং। ক্যালামিটি দুর্যোগ, ডিজাস্টার অক্ষার ঘটা, টেক প্লেস রেসপন্স সাড়া বা প্রতিক্রিয়া, রিয়াকশন। প্রম্পট তাৎক্ষণিক, ইনস্ট্যান্ট টাইমলি, ডিভাস্টেটিং ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভ। পজিটিভ ইতিবাচক, অ্যাবসলিউট এক্সপ্লিসিট, ইনঅ্যাডিকুয়েট অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট। ডিস্ট্রাকশন ধ্বংস, রুইন। ডিভাস্টেট ধ্বংস করা, ডিস্ট্রয়। ইনিশিয়েটিভ উদ্যোগ, পদক্ষেপ, মেজার, এন্ডিএভার। সারভাইভ বেঁচে থাকা, টিকে থাকা, রিমেইন অ্যালাইভ। প্রোভাইড সরবরাহ করা, সাপ্লাই। এডিকুয়েট পর্যাপ্ত, সাফিসিয়েন্ট। ডিজাস্টার দুর্যোগ, ক্যালামিটি। ড্র আপ পরিকল্পনা করা, প্ল্যান। কমব্যাট সংগ্রাম করা, ফাইট, স্ট্রাগল। রিগার্ডিং সম্পর্কে বা অ্যাবাউট। ডিভাস্টেটিং ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভ। এটাও সাপার লিখে ফেলেছি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, শব্দার্থগুলো ভালো করে শিখে তারপর যদি প্যাসেজটি আবার পড়ো তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই প্যাসেজে আমরা আগে দেখেছিলাম যে বি অ্যাক্টিভিটিস থেকে আমরা সি অ্যাক্টিভিটিস করতে পারবো। সি অ্যাক্টিভিটিসে কি ওয়ার্ড আছে আমরা দেখবো। এখানে কলাম এ আর কলাম বি আছে। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার কলাম বি। তাহলে আমরা আগে দেখেছিলাম যে আমরা এই গল্পটি পড়ে যে কী অর্থগুলো পড়েছি। এখানে অ্যাকচুয়ালি এটা সিনোনিম ওয়ার্ড দেওয়া আছে, শব্দার্থ দেওয়া আছে। সিনোনিম ওয়ার্ড এক্সট্রিম, এখানে কী কী ওয়ার্ড আছে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবে। এক্সট্রিম, অ্যাভার, ফেমিন, সার্ভাইভ, ইনিশিয়েটিভ, ডিস্ট্রয়, কমব্যাট, ডিভাস্টেটিং। প্রত্যেকটা অর্থ কিন্তু বলা আছে। ফ্যামিন অর্থ হচ্ছে দুর্ভিক্ষ। ফ্যামিন অর্থ কি? দুর্ভিক্ষ। এটা নিজেরা করার চেষ্টা করবে। তারপর আমি হেল্প করছি। এক্সট্রিম মানে কি? চরম। এক্সট্রিম অর্থ চরম, তাহলে কি হতে পারে? অ্যাটমোস্ট অর্থ চরম। অ্যাওয়ার সচেতন, অ্যাওয়ার অর্থ সচেতন। কি হতে পারে? কনশাস। ফ্যামিন মানে দুর্ভিক্ষ, খাদ্যাভাব। স্ক্যারসিটি অফ ফুড। সার্ভাইভ টিকে থাকা, লিভ। ইনিশিয়েটিভ পদক্ষেপ, স্টেপ। ডিস্ট্রয় ধ্বংস, ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রয় এটাকে আমরা বলতে পারি স্পয়েল। ডিস্ট্রয় স্পয়েল, স্পয়েল মানেও ধ্বংস। আচ্ছা, কমব্যাট লড়াই করা, সংগ্রাম করা। ফাইট ডিভাস্টেটিং, এটাকে আমরা ডিস্ট্রাকটিভ বলতে পারি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তারপর নিজেরা নিজের আগে চেষ্টা করবে তারপর। ঠিক আছে। আচ্ছা, ডি নাম্বার, ম্যাচ দ্য বিগিনিং অফ সেন্টেন্স ইন কলাম এ উইথ দ্য এন্ডিং ইন কলাম বি।
প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করব কলাম এ এবং কলাম বিতে কি আমরা এটা ম্যাচ করব। আশা করি নিজেরা এটা খুব ভালো করে করতে পারবে। এটা আসলে বইয়ের লাইনগুলোই দেওয়া আছে, পাশাপাশি এটা তোমরা নিজেরাই করে ফেলবে। ওকে, আচ্ছা এখানে আমরা ই নাম্বারের অ্যাক্টিভিটিসে দেখছি দেয়ার আর সাম স্টেটমেন্টস or facts below. এখানে কিছু স্টেটমেন্ট আছে। Please read the text in section B again and put tick marks against the statements which go with শেখ মুজিবুর রহমান। এখানে আমরা যখন অ্যাক্টিভিটিস বিটা পড়ব খুব ভালো করে, তখন আমরা এই স্টেটমেন্টগুলো শেখ মুজিব কি করেছিলেন, কি পদক্ষেপ নিয়েছিলেন, কি করেননি, তার উপর আমরা ম্যাচ করব এবং যেটা করেছিলেন সেখানে টিক চিহ্ন দেব। হ্যাঁ, against the statements which go with শেখ মুজিবুর রহমান, যেটা নাকি শেখ মুজিবুর রহমানের সাথে যায়, যে উনি যেটা করেছিলেন সেটা এবং মিলে যায়, সেখানে আমরা টিক চিহ্ন দেব। উনি কি করেছিলেন, কি ভিজিটেড দ্য টর্নেডো হিট এরিয়াস, হ্যাঁ উনি ভিজিট করেছেন, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেব। ওয়াজ অ্যাপেথেটিক অ্যাবাউট দ্য ফ্যামিন ভিকটিমস, উনি কি উদাসীন ছিলেন ফ্যামিন ভিকটিমদের প্রতি? না, এটা ঠিক ছিল। শেখ মুজিবুর রহমান অ্যাপেথেটিক ছিলেন না, বরং উনি খুব এমপ্যাথি ছিলেন। অ্যাপেথেটিক মানে উদাসীন। প্রিয় শিক্ষার্থীরা অর্থটা খেয়াল করতে হবে। অ্যাপেথেটিক মানে উদাসীন, যে তিনি কি উদাসীন ছিলেন? না, এটা ক্রস, এটা ভুল। প্রোভাইডেড রিলিফ গুডস টু দ্য টর্নেডো ভিকটিমস, তিনি কি রিলিফ গুডস প্রোভাইড করেছিলেন? হ্যাঁ অবশ্যই তিনি রিলিফ গুডস প্রোভাইড করেছিলেন। গুডস হচ্ছে জিনিসপত্র। ওয়েন্ট টু ওয়েস্ট পাকিস্তান ফর ফুড সাপ্লাই, তিনি কি ওয়েস্ট পাকিস্তানে গিয়েছিলেন? না, তিনি ওয়েন্ট টু পাকিস্তান ফর ফুডস, হ্যাঁ তিনি ওয়েস্ট পাকিস্তানে তিনি আস্ক করেছিলেন, তাদেরকে বলেছিলেন যে আমাদের জন্য, কিন্তু তিনি সরাসরি সেখানে যাননি, তাদেরকে অনুরোধ করেছিলেন। pressed the Pakistan government to stand by the side of disaster, কি চাপ দিয়েছিলেন, খুব জোরাজোরি করেছিলেন? না। had empathy with the poor people, তার কি এমপ্যাথি ছিল? হ্যাঁ এমপ্যাথি ছিল। এমপ্যাথি মানে সহানুভূতি। ম্যানেজড ন্যাচারাল ক্যালামিটি ভেরি ওয়েল ডিউরিং দ্য টাইম ইন দ্য গভর্নমেন্ট, তিনি কি এটা ম্যানেজ করতে পেরেছিলেন? হ্যাঁ, তিনি একটা মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ নামে একটি প্রতিষ্ঠা করেছিলেন, যার মাধ্যমে তিনি এটা ম্যানেজ করতে পারেন, এই দুর্যোগ মোকাবেলা করতে পারেন। did not have empathy for the poor, তার কি পোরদের প্রতি কোনো এমপ্যাথি ছিল না, গরিবদের প্রতি এমপ্যাথি ছিল না, মানে সহানুভূতি ছিল না? না, সেটা আমরা বলবো না, অবশ্যই তার সহানুভূতি ছিল, এটাও ভুল। এস্টাবলিশড মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ, তিনি এটা এস্টাবলিশ করেছিলেন কি? মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ। ওপেন দ্য, এটা ঠিক, এটা ঠিক চিহ্ন দেব। ওপেন ফ্রি ফুড সেন্টার্স অ্যাক্রস দ্য কান্ট্রি, এবং তিনি ফ্রি ফুড সেন্টার অ্যাক্রস দ্য কান্ট্রি, এবং সারা দেশে কি তিনি ফ্রি ফুড সেন্টার খুলেছিলেন সারা দেশে? না, আসলে এটা ফ্রি ফুড সেন্টার না, এটা উনি যাতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য, হ্যাঁ এটাও বলা যায় যে ফ্রি ফুড সেন্টার অ্যাক্রস দ্য কান্ট্রি। এবং ফুড সেন্টার খাদ্য যে এখান থেকে পাওয়া যাবে, এখানে বলা যায় যে হ্যাঁ এটাও করা যায়। টু সেভ প্রোভাইড সাপোর্ট টু দ্য পিপল, এখানে আছে টু সেভ অ্যান্ড প্রোভাইড সাপোর্ট টু দ্য পিপল দ্য নিউলি ফর্ম মুজিব রিগার্ডিং স্ট্যান্ড বাই দ্য পিপল বিফোর ডিউরিং অ্যান্ড আফটার দ্য ক্যালামিটিস। সো উনি সারা দেশে খোলেননি, এটা শুধু ওই যাদের দুর্যোগগ্রস্ত এবং যারা সার্ভাইভার্স ছিল তাদের জন্য তিনি রিলিফের ব্যবস্থা করেছেন, এবং সারা দেশে এটা খোলা সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু প্রশ্ন উত্তর আছে প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো আমরা মিলিয়ে অ্যাক্টিভিটিস থেকে আমরা দেখে আর একটু ভালো করে পড়বো, তারপর আমরা কোশ্চেন আনসারগুলো চেষ্টা করব। আমি একটু হেল্প করছি, এটাও চেষ্টা করবে, আমি অর্থগুলো বলে দিচ্ছি এবং একটু হেল্প করছি, সহযোগিতা করছি। হোয়াট আর দ্য মেইন ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ? আচ্ছা আমরা এই গল্পে কি পড়েছি যে ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বাংলাদেশে অনেকবার হানা দিয়েছে, এবং সেটা কেন হয়েছে, কি কারণে? হোয়াট আর দ্য মেইন ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, কেন হয়েছে? আসলে জলবায়ু পরিবর্তনের কারণে। জলবায়ু পরিবর্তনের প্রধান যে ইফেক্টটা সেটা কি? হোয়াট আর দ্য মেইন ইফেক্টস, তার ইফেক্টটা কি? জলবায়ু পরিবর্তনের প্রধান যে ইফেক্ট সেটা হচ্ছে টর্নেডো, ন্যাচারাল, সেটাকে ফ্লাড বলতে পারি আমরা, যেটা বন্যা হয়, টর্নেডো হয়, সাইক্লোন হয়, হ্যাঁ এগুলো হচ্ছে মেইন ইফেক্টস। দ্য মেইন ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ আর ন্যাচারাল ক্যালামিটিস।
ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগের নামগুলো আমরা লিখে দিব। ঠিক আছে, হাউ মেনি লার্জ ন্যাচারাল ক্যালামিটিস টুক প্লেস ইন বঙ্গবন্ধুস লাইফ। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জীবনে তার হাউ মেনি লার্জ ন্যাচারাল ক্যালামিটিস, হ্যাঁ তিনি প্রথম 1970 সালে অনেক বড় একটা ন্যাচারাল ক্যালামিটি দেখেছেন। ঠিক আছে, ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক দুর্যোগ তিনি দেখেছিলেন, সেটা হচ্ছে ভোলা টর্নেডো বলে সেটাকে। ঠিক আছে, তাহলে বলে হাউ মেনি, না উনি একটাই দেখেছিলেন, ছোট বড় আরও অনেক দেখেছিলেন, হাউ মেনি সেটা নির্দিষ্ট না, আর ভোলা টর্নেডো হচ্ছে সবচেয়ে বড়। তাহলে লিখতে পারো যে লার্জ ন্যাচারাল ক্যালামিটিস টুক প্লেস ইন বাংলাদেশ, টুক প্লেস ইন বঙ্গবন্ধুস লাইফ। হ্যাঁ, হাউ মেনি, এটা লিখতে না, অনলি ভোলা টর্নেডো। ঠিক আছে, how many large natural calamities? Bhola tornado is the large natural calamities took place. Large natural calamities, Bhola tornado took place in Bangabandhu's life. Why was Bangabandhu unhappy with the Pakistan government? কেন তিনি পাকিস্তান গভর্নমেন্টের প্রতি বিরূপ প্রতিক্রিয়া ছিল তার, কেন আনহ্যাপি ছিলেন, কেন তিনি খুশি হতে পারেননি? পাকিস্তান গভর্নমেন্টের যে ভূমিকা ছিল সেটা খুবই নগণ্য ছিল। বঙ্গবন্ধু ওয়াজ আনহ্যাপি উইথ দ্য পাকিস্তান গভর্নমেন্ট বিকজ পাকিস্তান গভর্নমেন্ট কী করেছিল? পাকিস্তান গভর্নমেন্ট কি সঠিক পদক্ষেপ নিয়েছিল? না, পাকিস্তান গভর্নমেন্ট ওয়াজ ভেরি স্লো, হ্যাঁ, অ্যান্ড ভেরি স্লো, দে ডিডন্ট টেক prompt step ফর দ্য এফেক্টেড এরিয়া। তারা খুব দ্রুত কোনো পদক্ষেপ নিতে পারেনি। আমরা গল্পটা আরও ভালো করে পড়ব এবং উত্তরগুলো নিজেরা সুন্দর করে লিখব। ঠিক আছে, আচ্ছা, হাউ ডিড বঙ্গবন্ধু প্রোভাইড সাপোর্ট টু দ্য পিপল ইন দ্য এফেক্টেড এরিয়া, এবং বঙ্গবন্ধু কীভাবে সরবরাহ করেছিলেন, তিনি কি করেছিলেন এই এফেক্টেড এরিয়ায়? হাউ ডিড, কীভাবে করেছিলেন বঙ্গবন্ধু প্রোভাইড সাপোর্ট টু দ্য পিপল ইন দ্য এফেক্টেড এরিয়া, তিনি এফেক্টেড এরিয়াতে কি করেছিলেন সেটা আমরা আরেকবার একটু দেখতে পারি। এই জন্য গল্পটা খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পে আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর যে সাপোর্ট ছিল তিনি কি করেছিলেন। এই যে এখানে আমরা মেলাবো, অ্যাট দ্য টাইম মুজিব প্রোভাইডেড দ্য রিলিফ অ্যান্ড আদার টাইপস অফ সাপোর্ট টু দ্য সাফারিং পিপল। তিনি কি করেছিলেন, তিনি সেটা মুজিব খুব দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন। ঠিক আছে, শেখ মুজিবুর রহমান খুব দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন তাদের জন্য। কীভাবে করেছিলেন তিনি? হি ওয়াজ ভেরি প্রম্পট অ্যান্ড এমপ্যাথি ফর দ্য সাফারিং পিপল। হোয়াই ডিড শেখ মুজিব আস্ক পাকিস্তান গভর্নমেন্ট ফর রিলিফ? পাকিস্তান গভর্নমেন্টের প্রতি বা পাকিস্তান সরকার রিলিফের জন্য তিনি কেন বলেছিলেন? আসলে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন এই বিপর্যস্ত বাংলাদেশে মানে পর্যাপ্ত রিলিফের ব্যবস্থা তিনি করতে পারছিলেন না, পাকিস্তান গভর্নমেন্টের কাছে এই জন্য তিনি কিছুটা সহযোগিতা চেয়েছিলেন। হোয়াই ডিড শেখ মুজিব আস্ক পাকিস্তান গভর্নমেন্ট ফর রিলিফ? প্রিয় শিক্ষার্থীরা, গল্পটা আমি প্রশ্নগুলো আলোচনা করে দিলাম, বাসায় খুব ভালো করে গল্পটি পড়বে, অনেকবার করে গল্পটি পড়বে, অর্থগুলো শিখবে, অর্থগুলো খুব ভালো করে পড়ে এই গল্পটি পড়বে, ভালো করে কয়েকবার করে পড়বে, তারপরে এগুলো নিজেরা বাসায় সবগুলো সুন্দর করে লিখবে আশা করি, এবং খুব ভালো হবে। ঠিক আছে, আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে শুনেছ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো এবং সেই অনুযায়ী ভালো করে পড়বে। এই গল্পটি কিন্তু বড় এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আছে আমাদের, যেটা আমরা বারবারই আসলে শিকার হই, বাংলাদেশ বারবারই প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে, এবং তখন কি পদক্ষেপ নিয়েছিল, এখন আমরা কি করতে পারি সেই সম্পর্কে আমরাও তোমরা যারা শিক্ষার্থী, তোমরাও যখন বিভিন্ন রকম অনেক কিছু করবে বড় হয়ে, হ্যাঁ, তোমরা বিভিন্ন ক্ষমতায় আসবে, তখন তোমরা কি করবে, এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের মানুষের জন্য কি করবে, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। শুধু পড়ার জন্যই পড়া নয়, এই গল্প থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। সো আশা করি গল্পটা আবার মানে মনোযোগ দিয়ে পড়বে এবং নেক্সট আরও ক্লাসে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করবে, এবং সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফিজ।